ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তাপস দাস। প্রথমেই তোমাদের প্রত্যেককেই এলিট একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তাহলে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে কিছু গল্প করার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছো, গল্প, কিন্তু এই গল্প সেই গল্প নয়, তোমাদের জীবন তৈরির গল্প। কি গল্প? এই যে কিছুদিন আগে এসএলএসটি 9, 10, 11, 12 হয়ে গেল, এবার তোমাদের আসছে সামনে পরীক্ষা আপার প্রাইমারি। এই আপার প্রাইমারিতে অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত স্কুলে শিক্ষকতা করার জন্য যে পরীক্ষা, তা হলো আপার প্রাইমারি টেট। এই টেট কোয়ালিফাইড না করলে শিক্ষকতা পাওয়া যায় না। তাই এই আপার প্রাইমারিতে শিক্ষকতা করার জন্য আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই আপার প্রাইমারি চাকরিটা পাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। যে আপার প্রাইমারি কি থাকবে, কি পড়তে হবে, কি টেট পড়তে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে হাজির হয়েছি। আর এই আপার প্রাইমারি টেট বহু বছর আগে একবার হয়েছিল। হয়তো তোমরা অনেকে নামই শুনোনি, মনে হয় যে আপার প্রাইমারি হয়েছে কি হয়নি, কেননা অনেকদিন হয়ে গেছে। আবার সেই সুযোগ, তোমরা সেই জানতে না, বুঝতে না, পরীক্ষা দাওনি, এবার তোমরা সুযোগ পেয়েছো, বা হয়তো আগেবার দিয়েছিলে অতটা ভালো হয়নি, প্রিপারেশন ছিল না, আবার সেই পরীক্ষাটা এসেছে বহু বছর পর। তাহলে ভাবতে পেরেছো যে তোমরা কি এই আপার প্রাইমারি আবার কি সেই হাতছাড়া করতে চাও, বা নতুনরা কি সেই সুযোগ থেকে বঞ্চিত হতে চাও? না, কখনোই না। একবার সুযোগ এসেছে, সেই সুযোগটাকে ছিনিয়ে নিতে হবে। অনেকগুলো কম্পিটিশনের মধ্যে থেকে তোমাকে ছিনিয়ে নিতে হবে। আর তার জন্য আমরা হাজির হয়েছি তোমাদেরকে একদম রেডি করে দেওয়ার জন্য। যা আলোচনা করব, যা পড়াবো, দেখবে সেই বিষয়গুলোই তোমাদের পরীক্ষায় এসেছে। যা পড়াবো, তোমাদেরকে গাইড দেওয়ার জন্য, তোমাদেরকে পরিচালনা করার জন্য, তোমাদের সহযোগিতা করার জন্য, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমরা হাজির হয়েছি আমাদের এলিট একাডেমি। এবং সেখান থেকেই আমরা সামান্য একটা মূল্যের বিনিময়ে, সামান্য বলা যায়, যেগুলো কোনো ভ্যালু নেই, সামান্য মূল্য, যার সামান্য 59 টাকায়, এই টাকার বিনিময়ে তোমরা সমস্ত যা সিলেবাসে আছে, যে আমি যেটা পড়াবো, যে পার্টটা, অর্থাৎ সোশ্যাল স্টাডিজের একটা অংশ, একটা পার্ট, যে সোশ্যাল স্টাডিজের তোমাদের যে 3টা টপিক আছে, একটা হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড পলিটি। এই পলিটি পার্ট যতগুলো হয়, যতগুলো সিলেবাস প্রথম থেকে শুরু করে আপনি যতগুলো আছে সিলেবাস, সবগুলোই আলোচনা করব তোমাদের সামনে। তারই একটা ক্লাস দেখো, একটু দেখলে বুঝতে পারবে অন্যান্য যা কোথায় পড়ানো হয় তার ডিফারেন্সটা কোথায়। আমি তোমাদেরকে বলছি, যা আলোচনা করব অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। একদম নিখুঁত ভাবে, 100% ভাবে যে বিষয়গুলো আলোচনা করব, তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আপার প্রাইমারিতে কত বিষয় করিলাম? একটা হচ্ছে দেখো সিডিপি, চাইল্ড সাইকোলজি এন্ড পেডাগজি, তারপরে ইংলিশ, তারপরে বেঙ্গলি, 30, 30, 30, 90 নম্বর। আর সোশ্যাল স্টাডিজ থাকবে 60 নম্বর। হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড পলিটি, এই 3টা মিলিয়ে সোশ্যাল স্টাডিজ, যার নম্বর 60 নম্বর। এই 60-এর মধ্যে 20 নম্বর থাকবে কিন্তু পলিটি থেকে। আর সেই 20 নম্বরের জন্য 19 পেলে কিন্তু হবে না, 20 পেতে হবে। এইরকম টেন্ডেন্সি নিয়ে এগোতে হবে, কেননা চাকরি তো হাতছাড়া করলে করা যাবে না। চাকরি তো নিতেই হবে, আপনার মানে ক্র্যাক করতেই হবে। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। যারা বাড়িতে বসে আছো, না 1 মাস পরে হয়ে যাবে, তাদেরকে বলছি এবং সকলকে বলছি, না, তোমরা ভাবো পশ্চিমবঙ্গে অনেক পরীক্ষার্থী, তাদের কাছ থেকে ছিনিয়ে নেব। আর সে ছিনিয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে অল্প অল্প করে পড়া শুরু করতে হবে। যা পড়াবো, যা আলোচনা করবো, দেখবে অত্যন্ত লাভবান হবে। আর সেগুলোই পরীক্ষাতে কিন্তু এসেছে। তাহলে শুরু করি আজকের আলোচনা। বেশি কথা না বাড়িয়ে আলোচনা করব আজকের যে সোশ্যাল স্টাডিজের যে পলিটি, যে পলিটিক্যাল সায়েন্স, তার অন্তর্গত একটা টপিক, প্রথম আলোচনা, সেটা হচ্ছে সরকার নিয়ে, গভর্নমেন্ট নিয়ে।
এইটা যে গভর্নমেন্ট শুধু যে আপার প্রাইমারি, এই যে শুধু আপার প্রাইমারি ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যারা কম্বাইন্ড প্রিপারেশন নিচ্ছে, যারা ক্লার্ক বা গ্রুপ ডি, হ্যাঁ, বা জিকে কম্বাইন্ড গুলো, বা যে রেল পুলিশ হয়তো বা এমনি ডাব্লিউ পুলিশ, যারা কম্বাইন্ড প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রেও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইউনিট বা টপিক। এখান থেকে প্রশ্ন হয়েই থাকে, দেখলাম এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসেই আসে। যদি তারা কেউ বলছি যে আলোচনা দেখো, আলোচনা শোনো, তাহলে এখান থেকে আর কোনো সমস্যা হবে না, এক্সট্রা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেভাবে আমরা আলোচনা করব, ধরে ধরে ডিসকাস করব, দেখবে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা শুরু করি। দেখো, তোমাদের প্রথমে হচ্ছে সরকার, তারপর গভর্নমেন্ট জিনিসটা কি বা সরকার জিনিসটা কি তোমরা একটু স্মরণ করো তো। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছো বা পলিটিক্যাল সায়েন্স পড়েছো, তারা একটু স্মরণ করো তো যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে জেনেছি, রাষ্ট্রটা গঠিত হয়েছে কি কি উপাদান দিয়ে। আমরা আগে পড়েছি যে রাষ্ট্র উপাদান বা রাষ্ট্রের বৈশিষ্ট্য সাধারণত মেনলি 4টি পেয়েছিলাম সাধারণত। যেমন একটা প্রথমে কি ছিল, নির্দিষ্ট জনসমষ্টি, তারপর কি ছিল নির্দিষ্ট ভূখণ্ড, তারপর কি ছিল সংগঠিত সরকার, তারপর ছিল সার্বভৌমিকতা। এই 4টা বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টা বৈশিষ্ট্য ছাড়া বা 4টা উপাদান ছাড়া রাষ্ট্র সৃষ্টি হতে পারে না। তাহলে এগুলো শিখেছিলাম, জেনেছিলাম। তাহলে দেখো তো, এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা কি অন্তর্ভুক্ত, সংগঠিত সরকার। আর সেই সরকারের ধারণা আমরা সেইখানেই পেয়েছিলাম, কোথায়, রাষ্ট্রের উপাদানের মধ্যে, রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন বুঝতে পারলাম যে সরকারটা আছে কি, সরকারটা কি জিনিস, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। বোঝা গেল? তোমরা হয়তো নাম শুনেছ, বলছে এ টিএমসি সরকার, এ বিজেপি সরকার, এ কংগ্রেস সরকার, এ অমুক সরকার, নাম শুনেছ। কিন্তু সরকারটা ছিল কোথায়, পেলাম কোথায়? তাহলে রাষ্ট্রের একটা উপাদান হলো সরকার। তাহলে এই সরকার কি জিনিসটা আরেক জানবো আমরা, এবং সেখানে জেনেছিলাম যে এই ধরো এটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে যিনি পরিচালনা করেন, যিনি বা যারা পরিচালনা করেন, তাকেই বলা হয় সরকার। তার মানে এই রাষ্ট্র নিশ্চয় একটা বিমূর্ত জিনিস, রাষ্ট্র একটা কেউ জিনিস, তাকে সে নিশ্চয় যে অচেতন জিনিস, চেতন না। তারা বিমূর্ত জিনিস, অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাকে পরিচালনা করছে, তাকে নিয়ন্ত্রণ করছে। কে নিয়ন্ত্রণ করছে? এই সরকার। তা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে কে? সরকার। তাই সেই দিক থেকে রাষ্ট্র যদি বিমূর্ত হয়, তাহলে সেটাকে মূর্ত কি হলো? সরকার হচ্ছে মূর্ত। মূর্ত কি? মূর্তটা হলো এটাই যে যার নাম আছে এবং যাকে অনুভব করা যায়, যাকে আমরা স্পর্শ করতে পারি, স্পর্শ না করবো না, অনুভব করতে পারি, ফিল করতে পারি যেটা এটা অমুক জিনিস। যেমন ধরো কলম, এই কলমটার নাম যেমন কলম আছে, এই কলমটাকে অনুভব করতে পারছি, হ্যাঁ এটা কলম। এইরকম জিনিসকে বলা হয় মূর্ত। আর বিমূর্ত কি? বিমূর্ত হলো যে যার নাম আছে কিন্তু বিষয়টাকে আমরা অনুভব করতে পারি না, বিষয়টাকে আমরা এক্স্যাক্টলি ভাবে বুঝতে পারি না এটা কি। এইরকম জিনিসকে বলা হয় বিমূর্ত। তা তোমরাই বলো তো, যে এই রাষ্ট্র, এই ভারত নামক রাষ্ট্রটাকে নাম আছে কিন্তু অনুভব করতে পারো যে এটা ভারত রাষ্ট্র, এই ভারত, হয়তো বুঝতে পারি আমরা ভারত রাষ্ট্র বুঝতে পারি, কিন্তু আমরা যে স্পর্শ ভাবে অনুভব করতে পারি, যেভাবে বলি এটা কলম অনুভব করতে পারি, এটা সরকার, এই সরকার ভালো ভালো কাজ করছে, এইরকম অনুভব করতে পারি, কিন্তু রাষ্ট্রটাকে কিন্তু সেইভাবে অনুভব করতে পারি না।
তাই রাষ্ট্র হলো একটা বিমূর্ত বিষয়, আর সরকার হলো কি একটা মূর্ত বিষয়। কিন্তু অনেক সময় দেখবে এই রাষ্ট্রটাও মূর্ত হয়ে যায়। কার দ্বারা মূর্ত হয়? সেটা সরকারের দ্বারাই মূর্ত হয়। সরকার এমন এমন কাজ করেন, এমন এমন ভালো কাজ করেও যেমন মূর্ত হয়, খারাপ কাজ করেও তেমন মূর্ত হয়। কিভাবে স্যার? দেখো, সরকার কিন্তু ভালো ভালো কাজ করবে, বাইরের দেশের মানুষরা বলবে যে ভারত রাষ্ট্র ব্যাপক উন্নতি হচ্ছে, কেন? সরকার ভালো কাজ করছে। বাংলাদেশ রাষ্ট্র ভালো, কেননা সরকার ভালো কাজ করছে। আমেরিকা রাষ্ট্র ভালো, কেননা সরকার ভালো কাজ করছে। এই যে দেশ একটা রাষ্ট্র নাম উঠে উঠছে, অনুভব করতে পারছে, কার দ্বারা পারছে? এই সরকারের দ্বারা পারছে। তাই এক কথাই বলবো, রাষ্ট্র কিন্তু অ্যাকচুয়ালি বিমূর্ত, সরকার কিন্তু অ্যাকচুয়ালি মূর্ত। কিন্তু রাষ্ট্রকে বিমূর্ত থেকে মূর্ত করে তুলছে কে? সেটা সরকার। এইটুকুটা বলার পরে আমি আরেকটু বলবো যে রাষ্ট্রবিজ্ঞানীরা বা বিভিন্ন শিক্ষাবিদরা এই রাষ্ট্রকে আর সরকারকে দুটি জিনিসের মধ্যে তুলনা করেছেন। কি জিনিস? ধরো আমি একটা জীবদেহ, আমি একটা জীবদেহ, আমার সঙ্গে আমার জীবদেহের সঙ্গে রাষ্ট্রকে তুলনা করেছে। রাষ্ট্র ইকুয়াল টু জীবদেহ, তাহলে জীবদেহ জীবদেহ মানে রাষ্ট্র। এবার বলতো যে তোমার জীবদেহ, তুমি তোমাকে বলছি, এই তোমার সেই জীবদেহটা পুরো পরিচালিত হচ্ছে কার দ্বারা? মেন কে বলো? হাত, এই মুখ, পা, পেট, মেন কে পরিচালনা করছে? নিশ্চয় মস্তিষ্ক। এই মাথা, এই মস্তিষ্ক পুরো জীবদেহটাকে পরিচালনা করছে। ঠিক একই রকম ভাবে এই সরকারকে তুলনা করা হয়েছে মস্তিষ্কের সঙ্গে। তাহলে মস্তিষ্ক যেমন আমাদের পুরো জীবদেহকে পরিচালনা করছে, ঠিক একই রকম ভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করছে কে? সরকার। তাহলে আমরা বুঝতে পেরেছি সরকার ইকুয়াল টু মস্তিষ্ক তুলনা করছেন, আর রাষ্ট্রকে তুলনা করছেন জীবদেহের সঙ্গে। তা এই যে রাষ্ট্র আর সরকার ব্যাপারটা আলোচনা করলাম, এখান থেকে আমরা বুঝতে পারছি সরকার হলো এমন একটা জিনিস, এমন কয়েকজন ব্যক্তি নিয়ে গঠিত যাদের কাজটা হলো রাষ্ট্রকে পরিচালনা করা, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, সেটা সরকার। আর এই সরকার আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষে দুই ধরনের, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার। তার কেন্দ্রীয় সরকারে যিনি প্রকৃত ভূমিকা পালন করেন তিনি প্রধানমন্ত্রী, আর রাজ্যের সরকারের দিক থেকে যিনি প্রকৃত ভূমিকা পালন করেন তিনি মুখ্যমন্ত্রী। এবার এই প্রধানমন্ত্রীকে শাসন করতে তিনি কি করছেন, কিভাবে শাসন করছেন, সেই বিষয়গুলো সাংবিধানিক দিক থেকে দেখাশোনা করার জন্য যিনি উপরে আছেন তিনি রাষ্ট্রপতি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কার্য পরিচালনা করছেন, কিভাবে শাসন করছেন, নিয়ম মানছেন কিনা, সংবিধান মেনে চলছেন কিনা, সেই বিষয়টা দেখাশোনা করার জন্য উপরে আছেন তিনি রাজ্যপাল। এই রাষ্ট্রপতি, রাজ্যপাল এরা প্রত্যেকে নিরপেক্ষভাবে পরিচালিত হন। তা এই যে সরকার, এই সরকার সম্পর্কে এরপর আমরা আলোচনা করব বিষয়গুলো, জাস্ট এখন সারসংক্ষেপ বললাম। এরপরে আমরা আসবো এই সরকারের পর কি কি আছে বিষয়গুলো। দেখো, যা আলোচনা করবো এইটুকু আলোচনা করলাম সামান্য একটু, এরপর দেখো আলোচনা করছি, তোমাদের কোনো সমস্যা হবে না। চলো তা দেখি এরপর আমরা কি দেখতে পাই। দেখো, এই সরকার বললাম, আলোচনা করলাম। তা সাধারণত আমরা সরকারকে দেখা দিলাম কেন্দ্রীয় এন্ড রাজ্য, কিন্তু অ্যাকচুয়ালি এই সরকার যে ভাগ দেখালাম, কিন্তু এই সরকারের বিভাগ আমরা জেনারেল রাষ্ট্রবিজ্ঞান দেখেছি সরকারের মোট 3টে দপ্তর বা বিভাগ রয়েছে, প্রকার না।
কয় ধরনের সরকার না, মানে সরকারের বিভাগ কটা, একটা সরকার যে কাজ করেন তার বিভাগ কটা, সেটা হচ্ছে 3টি বিভাগ। একটা হচ্ছে আইন বিভাগ, একটা শাসন বিভাগ, একটা বিচার বিভাগ। কি জিনিস এগুলো হালকা বলি। আজকে আমরা আলোচনা করব এই আইন বিভাগ পুরোটা নিয়ে। এর পরের ক্লাসে আলোচনা করবো আমরা শাসন বিভাগ নিয়ে, তারপরের ক্লাসে আলোচনা করবো আমরা বিচার বিভাগ নিয়ে। এই 3টা বিভাগের মাধ্যমেই সরকার তার কাজ পরিচালনা করেন, অর্থাৎ সরকার রাষ্ট্র বা রাজ্যকে পরিচালনা করেন। তাহলে সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব পরপর। চলো, কি আগে সারসংক্ষেপ বলি যে আইন বিভাগ কি। মনে রাখবে যে কোন রাষ্ট্রকে বা দেশকে যখন সরকার পরিচালনা করেন আইন ছাড়া করতে পারেন না। তাহলে আইন বিভাগের কাজটা হলো যে আইন তৈরি করা। তাহলে ভারত রাষ্ট্রকে পরিচালিত হবে, সে হওয়ার জন্য যে আইন দরকার, আর সেই আইনগুলো তৈরি করাই হচ্ছে মূল কাজ। এছাড়া আর কাজ আছে সেগুলো আলোচনা করছি। তাহলে আইন তৈরি করাটাই হচ্ছে এই আইন বিভাগের কাজ। হয়ে গেল। এবারে সেই আইনটা তৈরি হয়ে গেল, সেই আইনটা এখন তৈরি হলো, সেই আইন অনুযায়ী শাসন করাটাই হলো শাসন বিভাগের কাজ। তবে সেই আইনগুলো মেনে মেনে শাসন করা, শাসকের ভূমিকা গ্রহণ করা। যেমন একটু বললাম, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, শাসন, রাষ্ট্রপতি সংবিধান মেনে চলে, রাজ্যপাল, এছাড়া অনেক মন্ত্রী আছে, তারা সেই আইনগুলোকে মেনে মেনে শাসন বিভাগ করে, শাসন পরিচালনা করে। এক কথায় তাদেরকে বলা হয় শাসন বিভাগ। তার আইন বিভাগের কাজটা হলো আইন তৈরি করা, আর সেই আইনকে মেনে শাসন তৈরি করা, শাসন করা। এবার এই শাসন করতে গিয়ে কোথাও ভুল হবে, সংবিধান মেনে চলবে না, তাদের দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে এই বিচার বিভাগের। তার মানে প্রথমে যদি আইন হয়, তারপরে শাসন, আর শাসনের পরে হচ্ছে কি বিচার বিভাগ। আমরা নাম শুনেছি, প্রত্যেকে অবগত আছি যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে বিচার বিভাগ, এদের কাজটা হলো এটাই যে এই শাসন বিভাগ ঠিকঠাক হচ্ছে কিনা, সে ভারত সরকারই হোক আর রাজ্য সরকারই হোক, এই সরকার ঠিকভাবে কাজ করছে কিনা, ঠিকভাবে শাসন করছে কিনা, এই আইন মেনে শাসন করছে কিনা, তার দেখাশোনার দায়িত্ব রয়েছে কে, বিচার বিভাগের কাজ। তার আজকে আমরা আলোচনা করব এই আইন বিভাগের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো তা দেখি। দেখো, এই আইন বিভাগটা কি, একটু আগে বললাম যে আইন তৈরি করে। তাহলে কি আইন বিভাগ বলতে আইন সভা, দেখো নতুন ওয়ার্ড আইন সভা। তো আইন বিভাগ বলতে আইন সভা এবং তার সদস্যদের নিয়ে গঠিত। তার মানে নিশ্চয় একটা সভা আছে, এই সভার নাম কি আইন সভা। তাই সেই আইন সভাটা আর তার যে সদস্যগুলো আছে এদেরকে নিয়েই কে বলা হয় আইন বিভাগ। আশা করছি বুঝতে পেরেছো। এই যে আইন বিভাগ কি নিয়ে গঠিত, আইন সভা, আর সেই সভার মধ্যে যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোর সমষ্টিকে আমরা বলবো আইন বিভাগ। এবার জানবো তাহলে আইন বিভাগটা কি। এই আইন সভা আর সদস্য এদের সম্পর্কে জানতে হবে যে কি জিনিসটা। এবার দেখো যে এই আইন সভা যে পেলাম আর সদস্য, এই আইন সভা যে সদস্য পরিচালিত হয় সেটাকে দুটি দিক থেকে ভাগ করা যায়। আমাদের আইন সভা একদিক থেকে বলা হয় কেন্দ্রীয় আইনসভা, আর একদিক থেকে বলা হয় রাজ্য আইনসভা। তার মানে মনে রাখবে যে আমাদের ভারতবর্ষে এই আইনসভাকে দুভাগে ভাগ করা হয়, একটা কেন্দ্রীয় আইনসভা, একটা রাজ্য আইনসভা। এটা কিন্তু ভারতবর্ষে বলছি। আর ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমি আইনসভাকে দুই দিক থেকে বিচার করতে পাই। একটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি বলবে, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি,
যে আইনসভার একটি মাত্র কক্ষ রয়েছে, একটি মাত্র দপ্তর রয়েছে, একটি বিভাগ রয়েছে, সেই আইনসভাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এইরকম দেখতে গেলে আমার দেশ দেখি, এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ চীন, সুইডেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, এই দেশগুলোতে কক্ষ একটাই, অর্থাৎ তাদের দেশের আইনসভার কক্ষ হলো একটি, আর সেই কক্ষের দ্বারা পুরো দেশ পরিচালিত হয়, অর্থাৎ আইন তৈরি করে। তাই সেই সব দেশের কে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বুঝা গেল? আর একটা কি আইনসভা কি বললাম, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ওটা কেমন স্যার? বলবে যে দেশের আইনসভার দুটি কক্ষ রয়েছে, কি বললাম, যে দেশের আইনসভার দুটি কক্ষ রয়েছে সেই দেশের আইনসভাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে একটি কক্ষ হলে এক কক্ষ, আর দুটি কক্ষ হলে দ্বিকক্ষ। তো এইরকম দ্বিকক্ষ স্যার কোথায় আছে? কেন? আমাদের ভারতবর্ষেই, আমাদের ভারতবর্ষে দুটি কক্ষ আছে। এছাড়াও ইংল্যান্ড, ব্রিটেন, ব্রিটিশ, এছাড়াও আমেরিকা, এইসব দেশে দুটি কক্ষ আছে, একটি নয়। দুটি কক্ষ নিয়েই পুরো আইনসভা গঠিত। তার মানে এই যে বললাম আইন বিভাগের অন্তর্গত আইনসভা, আর সেই আইনসভার মধ্যে এই দুটি কক্ষ দেখা যায়। কেমন? ধরো এটা পুরো আইনসভা, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, এই দুটো কক্ষ মিলিয়েই হলো আইনসভা। এরা কোন কোন দেশ বললাম? এই ভারতবর্ষ, এই ব্রিটেন, ওই আমেরিকা, আরো আছে, এই তুলনা মেনু রাখি। বুঝা গেল? এছাড়াও রাশিয়া, অবশ্যই কক্ষ মিলিয়ে। আর যেটা ধরো এটা ধরো আইনসভা, এর একটাই মাত্র কক্ষ কোথায়? বললাম যে পার্শ্ববর্তী বাংলাদেশ, এই চীন, সুইডেন, ক্লিয়ার, নিউজিল্যান্ড, পর্তুগাল, এইসব দেশে একটাই কক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু দেশ এক কক্ষ আছে, কিছু দেশ দ্বিকক্ষ আছে। তাহলে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আলোচনা করব যে আইনসভার প্রকারভেদ কয় প্রকার। বলবে কেন্দ্রীয় আইনসভা আর রাজ্য আইন, দুটি ভাগে ভাগ করা হয়, একটা কেন্দ্রীয় আইনসভা, একটা রাজ্য আইনসভা। তাহলে কেন্দ্রীয় আইনসভার মধ্যে কি কি আছে আর রাজ্য আইনসভার মধ্যে কি কি আছে এখানে বলে রাখি। একটু তো বলো তো, কি বললাম যে ভারতবর্ষের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট? দুটি কক্ষ বিশিষ্ট। ক্লিয়ার? তার নিশ্চয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট, তার দ্বিকক্ষ বিশিষ্ট হলে তাহলে এই কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ রয়েছে, দুটি কক্ষ রয়েছে। তাহলে এই রাজ্য আইনসভার দুটি কক্ষ রয়েছে। যেহেতু ভারতবর্ষের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, সেহেতু এই কেন্দ্রীয় আইনসভারও কক্ষ দুটি, রাজ্য আইনসভার কক্ষ দুটি। ভালো করে নোট ডাউন করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা। দেখো, একটা নাম দেওয়া হয়েছে উচ্চ কক্ষ, একটা নাম হয়েছে নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ বুঝো ভালো করে, যে কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ কোন দেশের? ভারতের। একটি হচ্ছে উচ্চ কক্ষ, যার নামকরণ করা হয়েছে রাজ্যসভা, রাজ্যসভা। আর নিম্ন কক্ষের নামকরণ করা হয়েছে লোকসভা, লোকসভা। তাহলে বলো তো যে ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। আর নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। এই দুটো নাম অনেকে গন্ডগোল হয়ে যেতে পারে পরীক্ষার সময়, যে উচ্চ কক্ষের নাম রাজ্যসভা না লোকসভা। আমি বলছি টেকনিক একটা মনে রাখার জন্য, মনে রাখবে লোক একদিকে, রাজ্য একদিকে। তার একদিকে লোক, একদিকে রাজ্য, রাজ্য লোকসভা। তাহলে বলো তো যে একটা লোক, সাপোজ ধরলাম একজন তুমি বা আমি, রাজ্য মানে আমাদের পশ্চিমবঙ্গ বা বিহার বা উত্তরপ্রদেশ। তা তুমি বলো তো যে আমি বড়
না আমাদের পশ্চিমবঙ্গ বড়? তুমি বলো। নিশ্চয়ই তুমি ভেবে নিয়েছো, উত্তর বলছো অবশ্যই এই পশ্চিমবঙ্গ রাজ্যটা বড়। কেন? রাজ্যের মধ্যে আমি অবস্থিত, তাই না? রাজ্যের অবস্থিত, তার লোকটা ছোট আর রাজ্যটা বড়। তা এই দিক থেকে রাজ্য বড় হলে উচ্চ অক্ষর, আর লোক ছোট বলে ভাববো নিম্ন অক্ষর। এটা মনে রাখো, রাজ্য বড় বলে হয়ে গেল উচ্চ অক্ষর, এটা আমার মনে রাখার বিষয়। আর লোক ছোট বলে হয়ে গেল নিম্ন অক্ষর। ক্লিয়ার? এই পড়বো আমরা, এর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আসবো, পড়বো। এবার এসো আমরা রাজ্য আইনসভার কটি কক্ষ বললাম? দুটি কক্ষ। বুঝা গেল? কি কি কক্ষ? একটা হচ্ছে সেম একই জিনিসটা উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। ক্লিয়ার? এই উচ্চ কক্ষের নাম কিন্তু রাজ্যসভা নয়, এটার কিন্তু কি বলবো? বিধান পরিষদ। বিধান পরিষদ। আর এটা হচ্ছে বিধানসভা। বিধানসভা। চলো দেখো, এই রাজ্য আইনসভার দুটি কক্ষ ভারতবর্ষ বলছি। কি কি? সেটা হচ্ছে উচ্চ কক্ষ, যার নামকরণ করা হয়েছে বিধান পরিষদ, আবার এই নিম্নকক্ষ যার নাম বিধানসভা। ক্লিয়ার? এই দুটি কক্ষ আলোচনা করব আমরা এরপরে। এবার দেখবো স্যার তাহলে এই ভারতবর্ষের সমস্ত রাজ্যেই কি এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? যেমন ধরো এই ভারতবর্ষের অবশ্যই এটা আছে, কিন্তু ভারতবর্ষ তো গঠিত হয় কত রাজ্য নিয়ে? বর্তমানে এখন 28টি অঙ্গরাজ্য। সেই 28টি অঙ্গরাজ্যেই কি স্যার এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? তোমরা অবশ্যই ভেবে রয়েছে হ্যাঁ অবশ্যই থাকতেই পারে, কিন্তু না, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই। এক্সাম্পল হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের এই রাজ্যের যে আইনসভা সেটি কিন্তু একটাই কক্ষ। এইরকম ভাবে দেখতে গেলে 22টি অঙ্গরাজ্যে কক্ষ দুটি নেই, একটি কক্ষ আছে। তাদেরকে বলবো রাজ্যের আইনসভার দিক থেকে এক কক্ষ বিশিষ্ট। ব্যাপারটা তো বুঝতে পারলে না? দেখো মনে রাখবে যে রাজ্য আইনসভাতে বললাম, সেই রাজ্য আইনসভা সংবিধানের দিক থেকে কক্ষ দুটি হবে, একটা উচ্চ একটা নিম্ন বলেছি। কিন্তু সব রাজ্যে সম্ভব হয় না, সব রাজ্যে এই দুটি কক্ষ তৈরি করা সম্ভব হয় না, সেটা বিভিন্ন কারণ হতে পারে। সেই জন্য 28টি অঙ্গরাজ্যের মধ্যে এই 22টি অঙ্গরাজ্যের দ্বিকক্ষ বা দুটি কক্ষ নেই, একটাই কক্ষ রয়েছে। আর তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ আছে। তো পশ্চিমবঙ্গে কক্ষ কিন্তু একটি, সেটা কি? সেটা হচ্ছে নিম্ন কক্ষ। তাই 22টি বলা, এই 22টি রাজ্যে একটাই কক্ষ, সেটা কি? নিম্ন বা বিধানসভা। তার প্রশ্ন এসে পড়ে স্যার পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার কটি কক্ষ? একটি কক্ষ, সেটা কি? নিম্ন কক্ষ। তার নাম কি বলবো আমরা? বিধানসভা। পশ্চিমবঙ্গে কিন্তু এই বিধান পরিষদ বা উচ্চ কক্ষ নেই, গঠিত হয়নি। না, হয়নি কিন্তু বলা যাবে না। কেন বলতো? যে হয়নি বলবো না, এখন নেই, তার মানে নিশ্চয় আগে ছিল স্যার। অবশ্যই পশ্চিমবঙ্গে আগে এই দুটি কক্ষ ছিল। 1952 সালে পশ্চিমবঙ্গের আইনসভা দুটি কক্ষ তৈরি হয়েছিল। কিন্তু এই 1969 সালে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। 1969 সালে এই পশ্চিমবঙ্গের আইনসভার দুটি কক্ষকে বন্ধ করে দেওয়া হয়, একটাকে উঠে দেওয়া হয়। কোনটা উঠে গেল? সেটা হচ্ছে উচ্চ কক্ষ বা বিধান পরিষদ। এই কক্ষটাকে উঠিয়ে দেওয়া হলো, এই কক্ষের প্রয়োজন নেই, উঠিয়ে দেওয়া হলো। তারপর থেকে 1969 সাল থেকেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের আইনসভা, পশ্চিমবঙ্গ রাজ্যের আইনসভা একটি কক্ষ।
আর সেটি হলো নিম্নকক্ষ বা বিধানসভা, যার বিধানসভার বর্তমান সদস্য কত 294টি, যাদেরকে বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাই না? পড়াবো, এগুলো সবাই পড়াবো খুঁটিনাটি, এখন বিষয়টা সংখ্যা বলাচ্ছি। এবার তোমাদের মনে সকলের প্রশ্ন, স্যার তাহলে 22টি যদি এক কক্ষ বিশিষ্ট হয় তাহলে বাকি 6টি তাহলে কি? তাহলে বাকি 6টি নিশ্চয়ই দ্বিকক্ষ বিশিষ্ট। একদম ঠিক ধরেছ, যে বাকি 6টি, এই যে বাকি 6টি, মোট 28টি, এই বাকি 6টি রাজ্যে কিন্তু এখনো এই বর্তমান 2025 সালে বলছি, এই 25 সালে 2টি কক্ষ রয়েছে ওদের। তাই সেই 2টি কক্ষ নাম কি কি দেখে নাও একটু, যে এটা তো ভারত 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন রয়েছে। কি কি? এক অন্ধ্রপ্রদেশ কক্ষ 2টি, কর্ণাটক কক্ষ 2টি, মহারাষ্ট্র কক্ষ 2টি, তেলেঙ্গানা কক্ষ 2টি, বিহার কক্ষ 2টি, উত্তরপ্রদেশ কক্ষ 2টি। এই মাত্র 6টি রাজ্যে বা অঙ্গরাজ্যে কক্ষ 2টি, উচ্চকক্ষ বিধান পরিষদ, নিম্নকক্ষ বিধানসভা। বাকি 22টি রাজ্যে কক্ষ 2টি নেই। আর এই কক্ষের মধ্যে দেখো তো, যার মধ্যে উচ্চকক্ষ বিধান পরিষদ আর নিম্নকক্ষ বিধান সভা। ক্লিয়ার? আশা করছি এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআই বিষয়টা মনে রাখবে, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কোন কোন রাজ্যে দ্বিকক্ষ আছে, কোন কোন রাজ্যে নেই। আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে, পশ্চিমবঙ্গ বিশেষ করে যে কবে বাদ গেছে, 1969 সাল থেকে, ছিল কত 52 সাল থেকে। তার বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ কক্ষ একটাই। ঠিক আছে, চলো, আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা যাই পরবর্তীকালের কেন্দ্রীয় আইনসভা। রাজ্য আইনসভা বললাম, এবার কেন্দ্রীয় আইনসভা জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে নিখুঁত ভাবে। যেহেতু আমরা আজকে পড়াবো, পুরো টপিকটাই পড়াবো আইনসভা নিয়ে। কি আইনসভা? আইন বিভাগ, আইন বিভাগ, আইন বিভাগ, যে আইন বিভাগের আইনসভা যা কিছু আছে সেগুলো আমরা পড়বো পুরোটাই। এরপরে প্রশাসন বিভাগ পড়বো আমরা। তাই চলো দেখি। দেখো, ভারতীয় কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট। তাহলে ফার্স্ট প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে তার নাম কি? অবশ্যই পার্লামেন্ট। এই পার্লামেন্টকে আবার অনেক নামে অভিহিত করা হয়, যেমন সংসদ, যেমন হয় সংসদ, এর অপর নাম সংসদ। তাহলে পার্লামেন্টের অপর নাম কি? সংসদ। তাহলে এই পার্লামেন্ট যে আইনসভার নাম দিল পার্লামেন্ট, সেটা কোথা থেকে না হয়েছে মনে রাখবে। এটা একটু স্মরণ করাই যে ভারতবর্ষের সংবিধান কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায়নি। ভারতবর্ষের সংবিধান বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানকে পর্যালোচনা করে, সেটাকে পর্যবেক্ষণ করে ভারতের সংবিধান লিখিত হয়েছে। আর তাই লিখিত করতে গিয়ে যে ভারতের যে পার্লামেন্ট ম্যাটারটা, যে পার্লামেন্ট বিষয়টা বা সংসদ বিষয়টা, সেটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। তাহলে আমেরিকার সংবিধান থেকেই নেওয়া হয়েছে ভারতের পার্লামেন্ট কথাটা। এছাড়াও আমরা যে পুঙ্খানুপুঙ্খ পার্লামেন্টের পুরো বিষয়টা নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে, ব্রিটিশ থেকে, ব্রিটেন বা ব্রিটিশ, যেটা ইংল্যান্ড থেকে পুরো পার্লামেন্টের পুরো পরিচালনাটা, মানে পার্লামেন্ট কি পরিচালিত হবে, পুরো ম্যাটারটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে। তাহলে সেই পার্লামেন্ট সম্পর্কে আমরা এখন পড়বো কি জিনিসটা। চলো দেখিনি যে সংবিধানের 79 নম্বর ধারা অনুযায়ী যে 3টি অংশ নিয়ে গঠিত, কে গঠিত? পার্লামেন্ট। এই যে পার্লামেন্ট বললাম, এই পার্লামেন্টটা গঠিত কি নিয়ে মনে রাখবে। এই সংবিধানে স্পষ্ট কিন্তু বলা আছে, 79 নম্বর ধারায় বলেছে যে পার্লামেন্ট, ভারতের যে আইনসভা, কেন্দ্রীয় আইনসভা, তাকে পার্লামেন্টে গঠিত, এই সংসদ গঠিত, এই সংসদটা গঠিত হয়েছে কিন্তু 3টা অংশ নিয়ে। একটাকে ধরা হয় কি? উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ, একটা রাষ্ট্রপতি। এই 3জনকে নিয়েই, বা এই 3জন বলবো না, এই 3টি অংশকে নিয়েই গঠিত হয়েছে আমাদের পার্লামেন্ট। যদি প্রশ্ন হয় পার্লামেন্টের কয়টি অংশ? 3টি অংশ। অনেকে বলবে এই দুটো নিয়েই পার্লামেন্ট। না, এই দুটো নিয়ে কিন্তু পার্লামেন্ট অ্যাকচুয়ালি নয়। পার্লামেন্টের 3টি অংশ নিয়েই পার্লামেন্ট। এই রাষ্ট্রপতি কিন্তু হয় এই অবিচ্ছেদ্য অংশ, পার্লামেন্টের কখনো বিচ্ছেদ্য অংশ নয়।
পার্লামেন্টের গভীর এতপ্রতযুক্ত, মানে পার্লামেন্টের সঙ্গে এতটাই যুক্ত, তাকে বিচ্ছিন্ন করা যায় না। তাই বলা হয় পার্লামেন্ট এই তিনটে অংশ নিয়েই গঠিত। তাহলে পার্লামেন্ট যে তিনটে অংশ গঠিত হয়, তাহলে এর আমার গঠন জানতে হবে। যে রাজ্যসভা, এর অপর নাম, উচ্চকক্ষ অপর নাম রাজ্যসভা। রাজ্যসভা গঠিত হয় কিভাবে? দেখো এরকম সিস্টেম রাজ্যসভা, যিনি একজন হেড আছেন, নিশ্চয় হেড বসে আছেন, ইনি এই হেডকে কাকে বলা, কিভাবে নির্বাচিত হন, এই সদস্যগুলো কিভাবে হন, সমস্ত বিষয় পড়বো, আমরা জানবো, বুঝবো। দাঁড়াও, সব জানতে পারবে তুমি। হ্যাঁ, তোমাকে বলছি, সব তুমি জানতে পারবে যে পুঙ্খানুপুঙ্খ কি জিনিসটা। দেখো এই নিম্নকক্ষ, এই লোকসভা, এই লোকসভাটা কিভাবে গঠিত হয়, কত সদস্য হয়, যিনি সভাপতি হেড, তিনি কে, তিনি কিভাবে নির্বাচিত হন, এই সমস্ত কিছু পরিচালিত বিষয়গুলো আমরা জানবো, বুঝবো, পড়বো, এই ক্লাসে জানবো। দেখো রাষ্ট্রপতি, এই যে রাষ্ট্রপতি বর্তমান দ্রৌপদী মুর্মু, এর আগে ছিলেন, এর আগে দেখেছি আমরা নিশ্চয় ছিলেন, এর আগে প্রথম দেখি রাজেন্দ্র প্রসাদ। এইভাবে রাষ্ট্রপতি কিভাবে হন, কি বিষয়টা কি, সেটা আমরা আলোচনা করব। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, তিনি কি কি কাজ করেন, হ্যাঁ, তিনি তার ক্ষমতা কত দূর, হ্যাঁ, যে তিনি গুরুত্বপূর্ণ কি কাজ করেন, সমস্ত বিষয় আমরা জানবো, আলোচনা করব। তবে ধাপে ধাপে, একদিন আলোচনা করে দিলে তোমাদের মাথা বোরিং হয়ে যাবে, তাই না? সব জানতে পারবে, যা আলোচনা করব দেখবে, ও এই আলোচনা করার পর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি পুঙ্খানুপুঙ্খ সব আলোচনা করে দেব, এবং আলোচনা করার পাশাপাশি সমস্ত নোট তোমাদের প্রোভাইড করে দেব। তাহলে আলোচনা দেখে নিলে, নোট পড়ে নিলে, কোনো বিন্দু মাত্রা ফাঁক থাকলো না, পরীক্ষা হলে গিয়ে ফটাফট অ্যান্সার করে দেওয়া। ঠিক আছে, চলো দেখো এবার, তাহলে আমরা জানবো এবার যে উচ্চ কক্ষ, মানে এই যে পার্লামেন্টে যে পার্লামেন্ট বললাম এই তিনটা অংশে গঠিত, তো এই কক্ষটা কিভাবে গঠিত হয় সেটা আমরা এখন জানবো। দেখো এই উচ্চ কক্ষ বা রাজ্যসভার গঠনটা, স্ট্রাকচার, কাঠামোটা কি, মানে কি নিয়ে গঠিত। তাহলে বলতো, যদি এটা ধরো পার্লামেন্ট হয়, উচ্চ নিম্ন রাষ্ট্রপতি, তা উচ্চ নিম্ন রাষ্ট্রপতি এইটাকে নিয়েই পুরোটা পার্লামেন্ট। তাহলে এটা কি নিয়ে গঠিত জানবো আমরা, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু পয়েন্ট আকারে বেশি জানবো, যে তোমাদের মনে রাখতে সুবিধা। চলো প্রথমে কি দিয়ে দেখো, প্রথমে হচ্ছে যে সদস্য সংখ্যা। তার মানে এই যে পার্লামেন্টের উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ রাজ্যসভা, তার কতজন সদস্য থাকেন, ক্লিয়ার? ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, তোমাকে বলছি মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দেখো। কি বলবো, যে সদস্য কি বলবে, সংবিধান, মনে রাখো সংবিধানে বলা আছে যে এই রাজ্যসভার সর্বাধিক ম্যাক্সিমাম সর্বাধিক সদস্য সংখ্যা হবে 250, তার বেশি হবে না। যদি বেশি হয়ে যায় সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু সংবিধানে বলা আছে 250। তাহলে স্যার বর্তমানে তো বই দেখেছি স্যার 245। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো, ভুল নয়। তা 250 কেন বললাম? এটা কিন্তু সর্বাধিক, মানে রাজ্যসভার সর্বাধিক সদস্য হতে পারবে 250। এর মধ্যে বলা হয়েছে যে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচনের মাধ্যমে, নির্বাচন বলতে বলছি এটা সরাসরি ভোট নয়, পরোক্ষভাবে, যাকে আমরা ধরে নিই মনোনীত ভাবে ধরে নিই আমরা, কত 238। এটা কিন্তু শুধু অঙ্গরাজ্য না, অঙ্গরাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। আর এর মধ্যে 12 জন হন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। রাষ্ট্রপতি তার মনে যদি মনে হয় এটা সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ থেকে উন্নত, অনেক ভালো কাজ করেছেন, হ্যাঁ, চিকিৎসা, যে কোনো দিক থেকে ভালো বলে মনে হয়, তাহলে তিনি 12 জন সদস্যকে এই রাজ্যসভার উচ্চ কক্ষের সদস্য হিসাবে মনোনীত করতে পারেন। তাহলে বলো তো 238 আর 12 250। কিন্তু এতগুলো করতে পারেন বলেছে, আছে নয়, পারেন বলেছে। তাহলে বর্তমানে কত? এই বর্তমানে এই 238 মধ্যে 233টি সদস্য আছে বর্তমানে। 238 মধ্যে 5 জন সদস্য এখনো হয়নি।
এবং এই রাষ্ট্রপতি পাঠিয়েছেন 12, তাহলে কত হলো 245। মিলল তোমার উত্তর? এই বর যদি প্রশ্ন হয় যে রাজ্যসভার সর্বাধিক সদস্য কত, 250, আর বর্তমান সদস্য কত 245। এই 245-এর মধ্যে অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন উঠে আসেন? 233। কিন্তু সংবিধানে বলেছে 238 সর্বাধিক হবে, এর বেশি হবে না, হাইয়েস্ট 238। কিন্তু এখন সদস্য কত 233, আর রাষ্ট্রপতি কত করেন 12 জন, টোটাল হচ্ছে 245। এই হচ্ছে ম্যাটার। আশা করছি বোঝা গেছে। আর এই যে 245 বললাম, এদের সকলের, এই যে আসবো আমরা, এই সকলের কার্যকালের মেয়াদ 6 বছর, 6 ইয়ার্স। ব্যাখ্যা করছি, আগেটা বলে নি। দেখো, তা এই 245 জন হলো, এর সবাই কি হেড, সবাই কি প্রধান? এই যে একটু আগে বললাম, এই দেখো যিনি দায়িত্বে আছেন একজন প্রধান উপরে, সদস্যগুলো সব সামনে, এটা কে? এটাই আমরা আলোচনা করবো এখন। এই হচ্ছে এই সভাপতি, তার মানে রাজ্যসভা যিনি পরিচালনা করেন, যার দ্বারা রাজ্যসভাটা পুরো পরিচালিত হয়, যিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, তাকেই বলা হয় কি সভাপতি। আর ওই সভাপতির নামকরণ করা হয় উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি ক্লিয়ার? নিশ্চয় তোমার নামটা প্রত্যেকে অবগত আছো যে উপরাষ্ট্রপতি। হ্যাঁ ঠিক। তাহলে প্রশ্ন হলো যে রাজ্যসভার সভাপতি কি বলা হয়, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? অবশ্য উপরাষ্ট্রপতি। তাহলে রাজ্যসভার যিনি সভা পরিচালনা করেন, যিনি সভাপতি, তাকে বলে উপরাষ্ট্রপতি। আর এই উপরাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হন শুধুমাত্র এই কক্ষ থেকে নয়, পার্লামেন্টের যে দুটি কক্ষ আছে, একটা উচ্চ একটা নিম্ন, এই দুটি কক্ষের যতগুলো সদস্য আছে, এই নির্বাচিত সমস্ত সদস্যের মধ্যে থেকে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এই প্রশ্নটা কিন্তু খুব অনেকবার এসেছে, অনেক অত্যন্ত ভর প্রশ্ন, যে রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন। 1 নম্বর দিতে পারে রাজ্যসভা, 1 নম্বর লোকসভা, 2 নম্বর লোকসভা, 3 নম্বর উভয়ই, 4 নম্বর বিধানসভা। উত্তরে কিন্তু উভয় উত্তর, বা রাজ্যসভা আর রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ, এই দুটি কক্ষের যারা সদস্য যা নির্বাচিত, তারাই বা তাদের দ্বারাই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, বা তাদের দ্বারাই গঠিত হন উপরাষ্ট্রপতি। আর এই উপরাষ্ট্রপতির কাজটা কিন্তু আমরা সবাই জানি যে রাষ্ট্রপতি না থাকলে কাজ করবেন, কিন্তু এক্স্যাক্টলি তা না। উপরাষ্ট্রপতির পদটা সেই জন্যই কিন্তু তৈরি হয়নি। উপরাষ্ট্রপতি পদটা তৈরি হয়েছে এই রাজ্যসভার যিনি সভাপতি পরিচালনা করবেন তার দায়িত্ব হিসাবে। এছাড়াও যদি দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যায় যে রাষ্ট্রপতি কোনো কাজে বাইরে গেছেন, রাষ্ট্রপতি অসুস্থ হয়ে আছেন, রাষ্ট্রপতি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন, তাহলে রাষ্ট্রপতি ইচ্ছা করে উপরাষ্ট্রপতিকে দায়িত্ব দিতে পারেন। তখন তিনি উপরাষ্ট্রপতি কাজ পরিচালনা করবেন, সেই রাষ্ট্রপতির কাজগুলো। কিন্তু রাষ্ট্রপতির অপরতে কাজ করার জন্যই কিন্তু তিনি তৈরি হননি, গঠিত হননি। তিনি রাজ্যসভার সভাপতি হিসাবেই তিনি কাজ পরিচালনা করেন। আমরা পড়বো এই উপরাষ্ট্রপতি সম্পর্কে, আমরা পুঙ্খানুপুঙ্খ পড়বো, ঠিক আছে? চলো এবার কার্যকাল আসি আমরা। এইখানে কিন্তু অনেকের প্রশ্ন ভুল হয়, স্যার কি করে ভুল হয় স্যার? আমি জেনে ফেললাম 6 বছর, আর কি ভুল হবে স্যার? হ্যাঁ ভুল হয়। দেখো কি করে ভুল হয় বলছি। মনে রাখো যে রাজ্যসভার যে সদস্য কত বললাম, বর্তমানে কত 245। এই 245 প্রত্যেক জনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর বললাম? 6 বছর। ক্লিয়ার? এই 6 বছর হলেও তাহলে বলো তো, এই যে সভাপতি উপরাষ্ট্রপতি তিনিও তো ওই রাজ্যসভা আছেন, তা তারই যদি প্রশ্ন হয় উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর, বা রাজ্যসভার সভাপতির কার্যকালের মেয়াদ কত বছর, তখন তোমরা চোখ বুঝে কি মারবে? 6 বছর, তাই না? প্রত্যেক 6 বছর, 6 ইয়ার্স। যেহেতু পড়েছি কার্যকাল 6, উত্তর ভুল, 1 নম্বর চলে গেল।
আর 1 নম্বর চলে গেল মানে চাকরি থেকে পিছিয়ে পড়লে। 1 নম্বর না হয়, বিন্দু মাত্র কোনো ফাঁক না থাকে, সেই বিষয়টা তোমরা জানবে। কি দেখো, ও রাখবে এই উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার সভাপতি, তার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। উপরাষ্ট্রপতির হচ্ছে 5 বছর, 6 বছর নয়। কেমন দেখো, এই রাজ্যসভার বা উচ্চকক্ষে যারা সদস্য 245, তাদের কার্যকাল 6 বছর, কিন্তু সভাপতির কার্যকাল 5 বছর। এই জায়গাটায় গন্ডগোল হয়, আশা করছি আর ভুল হবে না। সদস্যদের 6, কিন্তু যিনি সভাপতি আছেন, এই সভাপতি যাকে উপরাষ্ট্রপতি বলা হয়, তার কার্যকাল হচ্ছে 5 বছর। আর বাকি সদস্যগুলো আছে না, এদের কার্যকাল 6 বছর, আর এর হচ্ছে 5 বছর। ক্লিয়ার? আশা করছি আর ভুল হবে না। এবার চলো নেক্সট যাই। এবার দেখো যে এই নির্বাচন পদ্ধতি কি করে হয়, এই রাজ্যসভার সদস্য কিভাবে দিতে হয়, তাহলে বলবে এখানে যে এই রাজ্যসভা কিভাবে হয়। মনে রাখবে যে বিধানসভা, আমরা জানি এমএলএ, বিধানসভা, এই বিধানসভার আর পার্লামেন্টের যে সদস্য লোকসভার, তাহলে বিধানসভার সদস্য আর পার্লামেন্টের সদস্য, এদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন এই উচ্চ কক্ষের সদস্যগুলো। এর নির্বাচন কিন্তু আমরা কখনো বলবো না প্রত্যক্ষ নির্বাচন নয়, এটা পরোক্ষ নির্বাচন। এই বিষয়টা মনে রাখবে, এটা কিন্তু পরোক্ষ হয়, প্রত্যক্ষ সরাসরি ভোট নয়। এটা কিন্তু পরোক্ষ নির্বাচন, বা এটা কেটাও পাওয়া যায়, মনোনীত পাওয়া যায়। মনোনীত এটা কিন্তু মনোনীত, নির্বাচিত না। তার নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে বলবো আমরা পরোক্ষ নির্বাচন, সরাসরি নির্বাচন নয়, বা মনোনীত সদস্য। বুঝা গেল? নেক্সট দেখো স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে বোঝায় স্থায়ী না অস্থায়ী। এবার দেখো তো এই রাজ্যসভাটা অবশ্যই সেটা কক্ষটা স্থায়ী, অবশ্যই একটা স্থায়ী কক্ষ। কিভাবে দেখো বিষয়টা বলি বল, আমি ধারণা বুঝতে পারবে। ধরো এটা রাজ্যসভা, সদস্য কত বললাম বর্তমানে 245, তো 245। এটাকে আমাদের সুবিধার জন্য একটু দেখো, সুবিধার জন্য তুমি ধরে নাও 300। সাপোজ ধরলাম যে রাজ্যসভার সদস্য 300। ক্লিয়ার? বলো এই 300 জনের কার্যকালের মেয়াদ কত বছর? তা নিশ্চয় 6 বছর পড়বে যে সদস্য এরা। হ্যাঁ, কিন্তু 6 বছর হলেও এখানে বলা আছে যে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 3 ভাগের 1 ভাগ সদস্য নিয়োগ হন, আর 1 বছর অপসারণ হন। বলি প্রত্যেক 2 বছর অন্তর 3 ভাগের 1 ভাগ সদস্য নিয়োগ হন এবং অপসারণ হন। এই বিষয়টা দেখো আলোচনা হয়ে যাবে। কিভাবে স্যার? দেখো এই যে 3টা স্টেপ করলাম, ধরো এইখানে একটা লিখলাম যে 2000 সালে আমাদের 2000 সালে এই 100 জন সদস্য এখানে ইনক্লুড হলো। কোথায়? ফার্স্ট রাজ্যসভায় 2000 সালে 100 জন সদস্য এলো। তার মানে 2 বছর পর বলে এবার, তাহলে এই 2 বছর ধরলাম, ধরো 2001, 2001 1 বছর হলো, 1 থেকে 2 বছর হলো, তাহলে 2002 আবার সদস্য 100 এলো, 2 বছর। তাহলে বলো তো এই 2002 সদস্য যদি 100 জন এলো, এই যিনি 2000 সালে সদস্য এসেছিল তার ক বছর হলো? 2 বছর হলো না? দেখো তো এই 2000 সালে এখানে নিয়োগ হয়েছিল, আর 2000 থেকে 2001 1 বছর কাজ করা হলো, 1 থেকে 2 বছর কাজ করা হলো। আর এই যে 100 জন এলো এরা শুরু করলো। ক্লিয়ার? এবার ধরো 2004 সালে আবার 100 এলো, তাহলে বলো তো এই 2 বছর অন্তর শুরু হয়েছে, এই 2 বছরে 100, এই 2 বছরে 100। তাহলে বলো তো এবার এই 1 থেকে এই 2000 থেকে শুরু, 2000 এই যে 100 জন এসেছিল তার কাজ দেখো তো কত বছর হলো, দেখো ভালো করে। তা কত 2000 থেকে শুরু করে 1 বছর,
2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6, 2006 ধরো আবার 100 এলো। তা এই 2006 যখন 100 জন এলো, তারপরে দেখো এই 2006 যা এসেছিল, এই 2000 সালে যারা 100 জন এসেছিল তাদের দেখো অলরেডি 6 বছর হয়ে গেল, হলো না? যখন 6 বছর হয়ে গেল নিশ্চয়ই বাদ পড়ে যাবে, ওদের ভ্যালিডিটি ক বছর? 6 বছর। 6 বছর হলে এই 100 জন বাদ পড়ে গেল, তার নতুন 100 জন নিয়োগ হলো। আবার যখন 2008 সালে আবার 100 জন আসবে, তখন এই সদস্যটা 6 বছর হয়ে যাবে, বাদ পড়ে যাবে। এইভাবে এই 3 ভাগের 1 ভাগ সদস্য 2 বছর অন্তর 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 নিয়োগ হন, অপসারণ হন। মানে 2 বছর অন্তর অন্তর 100 জন আসবে, 100 জন বাদ যাবে। কিন্তু দেখো তো এই কক্ষটা কি পুরোপুরি খালি হচ্ছে? কক্ষটা কিন্তু পুরোপুরি খালি হচ্ছে না। সদস্য আসছে, সদস্য যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে আছে। দেখো 100 জন এখানে এলো, চলে গেল, আবার এলো, চলে গেল, আবার এলো, চলে গেল। এইভাবে কিন্তু পুরো কক্ষটা খালি হচ্ছে না। সেই জন্য এই কক্ষকে বলা হয় স্থায়ী কক্ষ। বুঝা গেছে? নেক্সট যোগ্যতা। তো এই রাজ্যসভার সদস্য হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন? এই যোগ্যতাটা তোমার 3টাকে মনে রাখবে। কি কি? প্রথম হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, ফার্স্ট যোগ্যতা। তারপরে বলেছে 2 নম্বরটা যে প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে 30 বছর বয়স্ক হতে হবে। 30 বছর বয়স্ক যদি হয় তাহলে এর সদস্য হওয়ার যোগ্য। অনেকে বলবে এটা 35, না 35 নয়, রাষ্ট্রপতির 35, উপরাষ্ট্রপতির 35, কিন্তু এই সদস্য হতে গেলে কত লাগবে? 30 বছর বয়স্ক। এবার এসো লাস্ট কি বলছে, যে সরকারি কোনো লাভজনক পদে আসীন থাকলে হবে না। লাভজনক পদে কাজ করছি আর সদস্য হচ্ছি তা হবে না। আরো কি? তা বিকৃত মস্তিষ্ক, পাগল, উন্মাদ, ম্যাড বা দেউলিয়া হয়ে গেছে, তার ধন সম্পত্তি সব বিলীন হয়ে গেছে, তার ধন সম্পত্তি সব সরকার আয়ত্ত নিয়েছে। আমি কি দুর্নীতি কাজ করেছি? ধন সম্পদ নিয়ে নিয়েছে, আমার দেউলিয়া, আমার ধন সম্পত্তি কিছুই নেই, আমি বিক্রি হয়ে গেছি। এইরকম ব্যক্তিকে এর সদস্য করা যাবে না। এই 3টা হচ্ছে কন্ডিশন। নেক্সট নিয়োগটা বললাম যে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 3 ভাগের 1 ভাগ, তার মানে এই 3-এর 1 এইরকম বা 1/3 বলা হয়। 1/3 বা 3 ভাগের 1 ভাগ সদস্য নিয়োগ হন, আবার অপসারণ হন। যেভাবে দেখালাম সেটা। তো এই সমস্ত নিয়ে রাজ্যসভা গঠিত হয়। তাহলে এখান থেকে বলো তো, রাজ্যসভা নির্বাচিত না মনোনীত? তো অবশ্যই মনোনীত। রাজ্যসভার ভোটটা হয় প্রত্যক্ষ না পরোক্ষ? অবশ্যই সেটা পরোক্ষ। রাজ্যসভার সভাপতির কার্যকাল কত বছর? 5 বছর। তার সদস্যদের 6 বছর। বুঝা গেল? স্থায়ী নয় স্থায়ী, সেটা স্থায়ী। তার সদস্য কোনোদিন কখনো বাদ যায় না। এবার এসে আমরা বাদ যায় বলতে পুরোপুরি বাদ নয়, কক্ষটা পুরো খালি হয় না, কিছু আসে তো কিছু যায়। কিছু বলতে কি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সদস্য আসবে আবার চলে যাবে। চলো এবার নেক্সট দেখবো আমরা যে এই নিম্ন কক্ষটা কিভাবে গঠিত হয়। সেই একই দেখো পয়েন্ট গেছি আমরা, ওই পয়েন্ট যে আলোচনা করলাম সেই পয়েন্ট থেকে আলোচনা করব। ঠিক আছে, চলো মনে রাখো এই নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। আর লোকসভার সংবিধানে বলা হয়েছে যে এর সর্বাধিক সদস্য সংখ্যা হবে 552। এর সংবিধানে বলা আছে যে সর্বাধিক সদস্য হবে 552। এদের মধ্যে ভাগ রয়েছে 3 ভাগে। কি কি? সেটা হচ্ছে এই 530, এটা 20, এটা হচ্ছে 2। দেখো তো 552 হলো। তার মানে কি এগুলো কিন্তু বর্তমানে আছে তা বলবো না, সর্বাধিক সংবিধানে বলা হয়েছে। তাহলে এই 530 আছে কি থেকে? ভারতবর্ষের অঙ্গরাজ্য থেকে, অর্থাৎ 28টি অঙ্গরাজ্য, ওই অঙ্গরাজ্য থেকে সদস্য নির্বাচিত হন। এরকম নির্বাচিত, নট মনোনীত, নির্বাচিত হয় 530, সংবিধানে বলা আছে। আর কেন্দ্র শাসিত অঞ্চল থেকে সদস্য হন 20। আর রাষ্ট্রপতি মনোনীত করেন 2 জন ব্যক্তিকে যারা ইঙ্গ ভারতীয়, অ্যাংলো ইন্ডিয়ান, যারা ইঙ্গ ভারতীয়, তাদের থেকে 2 জন সদস্য নিয়োগ হন কোথায়? লোকসভায়। তাহলে আমরা জানলাম অঙ্গরাজ্য 530, কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে 20,
আর রাষ্ট্রপতি করেন 2 জন, তাহলে মোট হচ্ছে 552 সংবিধানে বলা আছে। তাহলে বর্তমানে কত স্যার? তাহলে বর্তমানে হচ্ছে এটা বর্তমানে 530 আছে, বোঝা গেছে? এই রাষ্ট্রপতি এটা কিন্তু বাদ হয়ে গেছে, এটা হচ্ছে এই 20 মধ্যে বর্তমানে 13 আছে, তাহলে কত হলো 543টি বর্তমানে লোকসভার সদস্য। রাষ্ট্রপতি জন তো কোথায় গেল? হ্যাঁ, রাষ্ট্রপতির যে 2 জন মনোনীত করতেন অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয়, তাদের সেটাকে সংবিধান সংশোধন করে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাদেরকে আর সদস্য নিয়োগ কথা নেই। কবে স্যার? 2020 সালে সংবিধান 104 নম্বর সংবিধান সংশোধন, 104 নম্বর সংবিধান সংশোধন করে এই 2020 সালে রাষ্ট্রপতি 2 জন যে নিয়োগ করতো সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর নিয়োগ করা যাবে না, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্য নিয়োগ করা যাবে না। তাহলে এখন এই দুটো বাদ দিলে বাকি প্রধান কত? 543 জন বর্তমানে লোকসভার সদস্য। যদি প্রশ্ন হয় যে লোকসভার সর্বাধিক সদস্য কত, অবশ্যই বলবে 552, আর বর্তমানে বলবে 543। কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অঙ্গরাজ্য থেকে হয় 530 সর্বাধিক, বর্তমানে তাই আছে। কেন্দ্র সরকার থেকে হয় সর্বাধিক 20, বর্তমানে 13। 7 জন এখনো আসেনি, জনগণ নেই, বুঝা গেছে? নেক্সট চলো, এবার আমি আশা করছি এর মধ্যে কোনো সমস্যা থাকবে না। এবার দেখো কি পয়েন্ট, সভাপতি। দেখো তো এই যে দেখলাম সভাপতি, এটাতে একটা সভাপতি আছে, তিনি কে? চলো দেখে নাও যে এই রাজ্যসভার এই লোকসভা বা নিম্ন কক্ষের যিনি সভা পরিচালনা করেন, যিনি সভাপতি, তিনি কে? তিনি হচ্ছেন স্পিকার। তাকে বলা হয়, এটা কিন্তু ব্যক্তির নাম না, এটা পদের নাম, স্পিকার বা অধ্যক্ষ। স্পিকার বা অধ্যক্ষ তার পদের নাম। যেমন আগে দেখলাম উপরাষ্ট্রপতি, ঠিক একরকম ভাবে স্পিকার হলেন এই লোকসভার সভাপতি। তা তিনি কিভাবে নির্বাচিত হন? কিভাবে হন? মনে রাখবা যে লোকসভার যতগুলো সদস্য আছে দেখলাম কত, 543। এই 543 এর মধ্যে থেকে এই সদস্যরা, এই 543 সদস্য, ওরা নিজেরা নিজেকে ভোট দিয়ে, মানে এই 543 জন সদস্যদের ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একজন হন সভাপতি, যাকে বলা হয় স্পিকার। এটা কিন্তু রাজ্যসভার কোনো ভূমিকা নেই, বিধানসভার কোনো ভূমিকা নেই। এই স্পিকার নিয়োগের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা নেই। পার্লামেন্টের একটা কক্ষের ভূমিকা, সেটা কি? নিম্ন কক্ষ বা লোকসভা। এই লোকসভার সদস্যের দ্বারাই কিন্তু স্পিকার নির্বাচিত হন। আর এই স্পিকার থেকে দুটো প্রশ্ন করে ফেলি যে এই ভারতবর্ষের এই লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, আর বর্তমান স্পিকার কে? তার প্রথম স্পিকার হচ্ছে সুকুমার সেন, যে বাঙালি, তার বাঙালি হয়ে এই ভারতবর্ষের স্পিকার হয়েছিলেন। হয়তো অনেক আছে, তার প্রথম স্পিকারকে বাঙালি সুকুমার সেন। আর বর্তমান হচ্ছে ওম বিড়লা, বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা। তা চলো এভাবে পড়বো, আমরা স্পিকার সম্পর্কে জানবো, পড়বো কি কাজ করেন, কিভাবে হয়, সমস্ত কিছু পড়বো আমরা স্পিকার সম্পর্কে। চলো তাহলে আমরা জানলাম এবার কার্যকাল কি। এই যে লোকসভা এর সদস্য 543, এই 543 জন সদস্যদের প্রত্যেকের কার্যকাল হচ্ছে 5 বছর, প্রায় 5 ইয়ার্স প্রত্যেকের। কিন্তু আগে কিন্তু কি দিলাম, আগে ছিল 6 বছর, লোকসভাতে হলো 5 বছর। এখানে একটা ভালো যে এই স্পিকার বলো, অধ্যক্ষ বলো বা সভাপতি বলো, এরও 5 বছর। তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। লোকসভার যিনি সভাপতি তার যেমন কার্যকাল 5 বছর, সদস্যদেরও কার্যকাল 5 বছর। মানে যবে তিনি সদস্য হবেন তখন থেকে 5 বছর পর্যন্ত কাজ পরিচালনা করবেন, আবার তিনি তখন কিন্তু বাদ, এটা কার্যকাল বলা হয়। মানে 5 বছর পর্যন্ত তিনি কার্যকাল পরিচালনা করবেন। দেখো নির্বাচন পদ্ধতি, অবশ্যই এটা নির্বাচিত, নট মনোনীত। এটা কিন্তু নির্বাচিত, এটা প্রত্যক্ষভাবে, সরাসরি, এটা প্রত্যক্ষভাবে। এটা কিন্তু আর কি ছিল, আগে ছিল মনোনীত, পরোক্ষভাবে। এটা কিন্তু প্রত্যক্ষভাবে সরাসরি ভোট হবে, যেটা আমরা দেখতে পাই না। এমপি ভোট হয় না, ও এমপি ভোট হয় কিনা, লোকসভা ভোট হয় না,
অবশ্যই লোকসভা ভোট হয়, এমপি ভোট হয়, ওই সেই এমপি, এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই এমপি বলা হয়, এমপি মেম্বার অফ পার্লামেন্ট। ওই মেম্বার অফ পার্লামেন্ট যেমন ওই রাজ্যসভার সদস্যকেও বলা হয়, ঠিক লোকসভা সদস্যকেও এমপি বলা হয়। ওরাও এমপি, এরাও এমপি, কিন্তু ওদের মধ্যে কি ডিফারেন্স বললাম, ওরা হচ্ছে মনোনীত, ওরা পরোক্ষ নির্বাচন, আর এটা হচ্ছে কি প্রত্যক্ষ নির্বাচন। এটা কি নির্বাচিত সদস্য, ভোট হয়ে পাশ করে। আমরা সরাসরি ভোট দিব, সরাসরি ভোট দিয়ে আমরা ওই রাজ্যসভার সদস্যকে নির্বাচন করতে পারি না, কিন্তু লোকসভাকে আমরা সরাসরি আমরা ভোট দিয়ে, তোমরা ভোট দিয়ে তাদের সদস্য করো। এটা হচ্ছে কি এমপি। আশা হচ্ছে বোঝা গেছে। চলো নেক্সট আমরা স্থায়ী। দেখো তো আগেটা ছিল আগে ছিল স্থায়ী, এটা হয়ে যাবে কিন্তু অস্থায়ী। সেটা কি অস্থায়ী, কেন অস্থায়ী? চলো দেখো বিষয়টা। ধরো এটা লোকসভা, এই ধরো 2020 সালে এমপি হয়ে, মানে নির্বাচন হয়ে এই 543 জন এমপি হয়ে এলো। দেখো 2000 সালে কিন্তু একসঙ্গে সবাই আসবে, রাজ্যসভা তো না যে এই 3 ভাগের 1 ভাগ 2 বছর হলো এরকম না, মানে যখন সদস্য হবে ভোট হবে একসঙ্গেই ভোট হবে। একই দিনে না হতে পারে, সে বিভিন্ন দিনে হতে পারে, হয়তো আজকে হলো, 2 দিন পর আবার হলো, এরকম হতে পারে, কিন্তু একসঙ্গে রেজাল্ট কিন্তু একদিনেই দেবে। তার মানে এর 543 জন সদস্য একই দিনে রেজাল্ট, একই দিনে সদস্য। এই 2000 সালের ফেব্রুয়ারি মাসে এই সদস্য হলো, তখন থেকে 5 বছর এই 2025 সালে সবাই বাদ। তাহলে প্রথম 2000 শুরু হলো, আর 2025 সাল, ভুল বললাম, 2005 সাল, 5 বছর, তাহলে 5 বছর, এই 2005 সাল 5 বছর এরা একসঙ্গে প্রবেশ করবে, একসঙ্গে সবাই চলে যাবে। তার মানে 543 জন সদস্য একসঙ্গে এলো পাস করে, আর 5 বছর পর সবাই কিন্তু অপসারণ হয়ে গেল, সবাই কিন্তু আবার ভোট হবে। তাহলে বলো তো এবার এই কক্ষ সদস্য কি খালি হচ্ছে না? অবশ্যই খালি হয়ে যাচ্ছে, একসময় সবাই খালি হচ্ছে, আর যে সবাই খালি হচ্ছে বলা কি অস্থায়ী। আর রাজ্যসভা কিন্তু খালি হচ্ছে না, 3 ভাগের 1 ভাগ আসছে, 2 ভাগ আছে, আবার 2 ভাগ 1 ভাগ আছে, এলো 1 ভাগ প্রবেশ করলো, কখনো খালি হচ্ছে না, তাই ওটা স্থায়ী। এটা খালি হচ্ছে বলা হয় অস্থায়ী। চলো নেক্সট দেখো যোগ্যতা, সেম আগে যেটা বলেছিলাম আমরা, সেম যোগ্যতাকে মনে রাখবে, একটু ডিফারেন্স। কি ডিফারেন্স? এই 2 নম্বরটা ডিফারেন্স। তার রাজ্য কি ছিল, এখানে বয়স হতে হবে 25 বছর, 25 ইয়ার্স। এই 25 বছর বয়স্ক যোগ্যতা রাখবে, মানে লোকসভার সদস্য হতে গেলে যেমন ভারতের নাগরিক হতে হবে, তার পাশাপাশি তার যোগ্যতা হতে গেলে বয়স প্রয়োজন 25 ইয়ার্স, 25 বছর বয়স্ক হতে হবে। এছাড়াও 3 নম্বর যা এখন বলেছিলাম সেম, কি হতে হবে, উচ্চপদস্থ সরকার লাভজনক পদে হবে না, দেউলিয়া হলে হবে না, বা মস্তিষ্ক বিকৃত পাগল উন্মাদ ম্যাড হলে হবে না, এইরকম হলে হবে না, বাকিগুলো সদস্যগুলো হবে। বুঝা গেছে? এইরকম হচ্ছে যোগ্যতা। নেক্সট নিয়োগ আর অপসারণ। এই বললাম না, নিয়োগটি কি হয়, যে যখন কোন নির্বাচন হবে তখন একসঙ্গেই একই সময়ে এই সমস্ত সদস্য নিয়োগ হন, আবার 5 বছর পর সব সদস্য অপসারণ হন। সেটা আগে অপসারণ হতে পারে, এটা কিন্তু আগে হতে পারে কখন, যখন তিনি পদত্যাগ করবেন, যখন তিনি পদত্যাগ করে চলে যাবেন, বা অসুস্থ হতে মারা যাবেন, তখন হতে পারে, কিন্তু সাধারণত 5 বছর। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমরা আলোচনা করলাম রাজ্যসভার গঠন, লোকসভার গঠন। এই দুটি গঠনটা আলোচনা হয়ে গেল। আর রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি আছে, এই নিয়ে হয়ে গেল আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট। বলো কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট এবং শেয়ার, এই 3টি কিন্তু ভুল করো না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎফুল্ল করো, আমাকে বা তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দিও এবং তাদেরকে শেয়ার করে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। অবশ্যই আশা করি ভালো লাগবে। আমি যে আলোচনা করলাম এর বাইরে কোথাও কিন্তু এরকম পুঙ্খানুপুঙ্খ আলোচনা পাবে না। এখন কি শুরু, এরপর যে আলোচনা আসবে আরো খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব। তোমাদের যে কোনো পরীক্ষাতে এই পলিটি থেকে কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব যে পার্লামেন্ট গঠন তো হয়ে গেল,
গঠন তো হয়ে গেল, তিনি কি কাজ করেন, তিনি কি কর্ম করেন, তার ক্ষমতা কত, তিনি কি কাজ করেন, সেই ক্ষমতা কার্যাবলী কিছু আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো এই পার্লামেন্টে বা সংসদের ক্ষমতা ও কার্যাবলী, এই যে পার্লামেন্টে পুরো ভারতবর্ষ পরিচালিত হচ্ছে, তিনি কি কাজ করেন। দেখো প্রথমটা কি, আইন প্রণয়ন করা। আমি তো প্রথমে বলেছি যে আইন সভার কাজ বা আইন বিভাগের কাজ হলো আইন তৈরি করা, মেন কাজ সেটা কি, এই আইন প্রণয়ন করা। তার মানে তাহলে পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আইন তৈরি করা। তো এই আইন তৈরি করে এর কিন্তু দেখতে পাই আমরা তিনটে তালিকা আছে ভারতবর্ষ সংবিধানের আইন বিভাগের বা সংবিধানের তিনটি তালিকাভুক্ত বিষয়। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়, একটা রাজ্য তালিকাভুক্ত বিষয়, আর একটা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয়। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা, এই তিনটি তালিকার যে আইন তার মধ্যে পার্লামেন্ট করে এই কেন্দ্রীয় তালিকাভুক্ত আইন প্রণয়ন করে, আবার যুগ্মভুক্ত আইন তৈরি করে। এটা করে দেয়, কিন্তু প্রয়োজন বোধ হলে বা দরকার হলে রাজ্য তালিকাভুক্ত আইন কিছু কিছু তৈরি করে, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম 99% রাজ্য তালিকাভুক্ত আইন তৈরি করেন কে, রাজ্য আইনসভা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করে। কেমন, কোন ক্ষেত্রে, যখন জরুরি অবস্থা সংক্রান্ত হয়ে যাবে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়ে রাষ্ট্রপতি করে দিয়েছেন, তখন কিন্তু পার্লামেন্ট আইন তৈরি করতে পারেন। বা রাজ্যের অচল অবস্থা ঘোষণা হয়ে গেছে, তখন কিন্তু পার্লামেন্ট আইন তৈরি করতে পারেন। এইরকম সিচুয়েশনে কিন্তু রাজ্যের কিছু কিছু আইন কেন্দ্রীয় ভাবে বা পার্লামেন্ট তৈরি করতে পারেন। তাই জেনারেলি কি জানলাম, জেনারেলি কেন্দ্র তালিকা প্রোডাই করে, যুগ্ম তালিকা প্রোডাই করে, আর রাজ্য তারা কিছু কিছু করে। বুঝা গেল, কোন দুটো বললাম, যে কেন্দ্রীয় অচল অবস্থা জাতীয় জরুরি ঘোষণা হয়ে গেছে, এটা কি জিনিসটা পড়াবো, ভেবো না, পড়াবো। এই জাতীয় জরুরি কি, রাজ্য অবস্থা কি, এগুলো রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা পড়াবো, তখন বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ঠিক আছে, চলো এই তিনটি মধ্যে করবে। হ্যাঁ, চলো নেক্সট যাই, এই মন্ত্রিসভা গঠন সংক্রান্ত ক্ষমতা। এই মন্ত্রিসভা বলতে রাজ্যের মন্ত্রিসভা নয়, কিন্তু পার্লামেন্ট পড়ছি আমরা, এটা কেন্দ্রের মন্ত্রিসভা, মানে প্রধানমন্ত্রী তার সহযোগী যে মন্ত্রী। দেখো প্রধানমন্ত্রী আর তার সহযোগী মন্ত্রী, এদের নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই পার্লামেন্ট থেকেই তো তাদের সদস্যদের মধ্যে থেকেই তো সব মন্ত্রী হন। মন্ত্রী হলে তার ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আসলে বোঝা গেছে, বিশেষ করে লোকসভা থেকেই সাধারণ সব মন্ত্রীগুলো আসে, যদি তা না হয় তাহলে রাজ্যসভা। বোঝা গেছে। নেক্সট দেখো তো, এই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। তার মানে এই যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট থেকে যে মন্ত্রীগুলো হবে, যে প্রধানমন্ত্রী হোক, রেলমন্ত্রী, বস্ত্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যাই হোক না কেন, সেই মন্ত্রীগুলো শাসন করবে, নিয়ন্ত্রণ করবে কে, পার্লামেন্ট। কেন করবে, তাই যে মন্ত্রী, অর্থমন্ত্রী কোন বিল পাস করবে, কোথায় করবে, সে পার্লামেন্টে গিয়ে করতে হবে, তাই না? তাহলে সেই এই বস্ত্রমন্ত্রী কোথায় করবে, সে পার্লামেন্টে গিয়ে করবে। এই পার্লামেন্টে গিয়েই সমস্ত কিছু বিল পাস করতে হবে। তা এদেরকে নিয়ন্ত্রণ করছে কে, পার্লামেন্ট। নেক্সট দেখো, অর্থ সংক্রান্ত ক্ষমতা। অবশ্যই যে ভারতবর্ষে একটা অর্থনৈতিক ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কে করেন, পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা। কেননা সে যে কোনো বাজেট, অর্থ বাজেট, যে ভারতবর্ষে কোন কোন খাতে কত টাকা দেওয়া হবে, কিভাবে খরচা করা হবে, কিভাবে আয় ইনকাম হবে, সমস্ত কিছু ঠিক করেন কে, পার্লামেন্ট। পার্লামেন্ট থেকে সমস্ত ঠিক করা হয়। এমনকি মন্ত্রীদের কত বেতন হবে, কত ভাতা হবে, এই সমস্ত কিছু কি করেন, পার্লামেন্ট থেকেই ঠিক করা হয়। তাই পার্লামেন্টে বলতে পারি অর্থ সংক্রান্ত ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, যে সংবিধান সংশোধনের ক্ষমতা। মানে কি, সংবিধান তৈরি হয়ে গেছে ভারতবর্ষে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান চালু হয়ে গেছে, মানে ওই সংবিধানে কি আছে, চেঞ্জ হচ্ছে না, সংশোধন হচ্ছে না, অবশ্যই সংশোধন হচ্ছে। এই সংশোধন আগে যা ছিল, যেমন আমরা দেখেছি কাশ্মীরে 370 নম্বর ধারা বিলুপ্ত হয়ে গেল, আগে ছিল এখন বিলুপ্ত হয়ে গেল, এরকম অনেক অসংখ্য ধারা চেঞ্জ হচ্ছে।
এই চেঞ্জ করার ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে পার্লামেন্ট থেকেই আইন পাস করে সংবিধানকে সংশোধন করতে হয়, পার্লামেন্ট ছাড়া আইন সংশোধন করা যায় না। তাই আইনকে সংশোধন করতে গেলে, সংবিধানকে সংশোধন করতে গেলে কি প্রয়োজন? পার্লামেন্টই প্রয়োজন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চলো নেক্সট দেখো, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। অবশ্যই অনেকে বলবে স্যার নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে, তার ভূমিকা কোথায়? তাই না? অনেকে বলো যে স্যার নির্বাচন কমিশন তো ভোট পরিচালনা করে, তাহলে পার্লামেন্ট ভূমিকা কোথায়? তাই তো, কি করে সম্ভব? একটু ভাবো তো, রাষ্ট্রপতির ভোটটা কারা কারা দেয়? উপরাষ্ট্রপতির ভোটটা কারা কারা দেয়? এই রাষ্ট্রপতির ভোট, উপরাষ্ট্রপতির ভোট, বা আইন তৈরি করার যে ভোট, বিল পাস করার যে ভোট, এইগুলো কে পরিচালনা করে? এইগুলো পরিচালনা করে কিন্তু পার্লামেন্ট। রাষ্ট্রপতি নির্বাচন করতে গেলে একটা নির্বাচক মণ্ডলী দরকার, আর সেই নির্বাচক মণ্ডলী তৈরি হয় এই পার্লামেন্ট থেকেই। এই দুটি কক্ষের সদস্যকে নিয়ে একটা নির্বাচক মণ্ডলী তৈরি হয়, তারাই কিন্তু পরিচালনা করেন এই পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচনটা, উপরাষ্ট্রপতি নির্বাচনটা, সে বাছাই গুলো। তাই বলতে পারি নির্বাচন সংক্রান্ত ভূমিকা আছে। নেক্সট দেখো তো, এই জরুরি সংক্রান্ত ক্ষমতা। অবশ্যই মনে রাখবে, এই জরুরি ক্ষমতাটা কিন্তু ভারতের রাষ্ট্রপতির আছে, আর কারো নেই। কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা থাকলেও তাকে কিন্তু পার্লামেন্টের অনুমোদন নিয়েই করতে হয়। পার্লামেন্ট অনুমোদন না দিলে কখনো সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাই বলতে পারি এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা আছে। নেক্সট দেখো তো, রাজ্য গঠন, এই পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা। তার মানে এই যে আমাদের ধরো এই বর্তমানে ধরো আমি মুর্শিদাবাদ বাসিন্দা, এই মুর্শিদাবাদ রাজ্য আমার এখন অনেক বড় বৃহৎ হয়ে গেছে, এটা রাজ্য বানাবো। তখন আমরা এই মুর্শিদাবাদকে রাজ্য দেবে কি দেবে না, বা মুর্শিদাবাদকে রাজ্য গঠন করা হবে কি হবে না, কে ঠিক করবেন? পার্লামেন্ট। তাই পার্লামেন্ট রাজ্য গঠন করতে পারে, আর রাজ্যটাকে ভালো করে চালাতেও পারে। কে সেটা? পার্লামেন্ট। তা রাজ্য গঠন করতে ভূমিকা অবশ্যই পার্লামেন্টের আছে। বুঝা গেছে? এই হচ্ছে মোটামুটি পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। বিষয় ভালো করে একটু মনে রাখবেন। নেক্সট দেখো যে এই লোকসভার অধ্যক্ষের স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার অধ্যক্ষ স্পিকার কি সভাপতি, তিনি কি কি কাজ করেন? দেখো স্পষ্ট বলা আছে সংবিধানের 93 নম্বর ধারায়, 93 নম্বর ধারায় এই স্পিকারের কি কি কাজ করবেন, কি কি ক্ষমতা পরিচালনা করবেন, সেই বিষয়টা প্রথম লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজন সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, সেটা কথা হচ্ছে 93 নম্বর ধারায় বলা হয়েছে। 93 নম্বর ধারা বলা হয়েছে লোকসভা সদস্যগুলির মধ্যে থেকে একজন হবেন সভাপতি, তাকে বলা হয় স্পিকার। ক্লিয়ার? এবং একজন সভাপতি হলো, তার পাশে বসে থাকেন একটা ডেপুটি স্পিকার, অর্থাৎ তার পাশে বলবেন অ্যাকচুয়ালি স্পিকারের অপরিবর্তে কে কাছে? ডেপুটি স্পিকার। তার একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার নিয়োগ হবেন। কোথা থেকে? এই লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার। উপাধ্যক্ষ বলা হয় যাকে, অধ্যক্ষ একে উপাধ্যক্ষ। ক্লিয়ার? এই হচ্ছে বিষয় এখানে বলা হয়েছে। নেক্সট দেখো এই ক্ষমতা কার্যাবলী, মানে স্পিকারের কি কি কাজ করেন, কি কি ক্ষমতা প্রয়োগ করেন, দেখে নিই এবার। দেখো সভা পরিচালনা করা। তাহলে বলতো এই সভা মানে কোন সভা? লোকসভা। এই লোকসভাটা পরিচালনা করে কে? পরিচালনা করে স্পিকার। তার বলতে পারি এই ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাটাকে পুরো পরিচালনা করেন কে? স্পিকার। লোকসভার সদস্য কে কোন সদস্য কে কোন বক্তৃতা বলবে, কি ভাষণ দেবেন, কতটা ভাষণ দেবেন, সমস্ত কিছু ঠিক করেন কে? স্পিকার। তাই তো সভাপরিচালনা মানে লোকসভাটা পুরোপুরি পরিচালনা করেন কে? স্পিকার। তার কথা সর্বশেষ ক্ষমতা। তিনি ইচ্ছা করলে সদস্য ভাষণ বন্ধ করে দিতে পারেন, ইচ্ছা করলে যে ভাষণ দিচ্ছিলেন তাকে আরো বাড়াতে পারেন, তার উপর ইচ্ছার উপর নির্ভর করে। তিনি বলছেন স্পিকার হলেন সভার পরিচালনা কর্তা, তার ঊর্ধ্বে কেউ নয়। এই লোকসভা কক্ষে স্পিকার ঊর্ধ্বে কেউ নেই। নেক্সট চলো, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখা। শান্তি শৃঙ্খলা বজায় রাখা মানে লোকসভাতে চলছে অধিবেশন, এই অধিবেশন চলাকালীন
শান্তির অশান্তি বিশৃঙ্খলা হয়ে গেছে, মানে কোন একটা প্রস্তাবে কেউ বলছে, কেউ দাবি দাওয়া নিয়ে আলোচনার কথা বলছে, তাকে বলতে দেবে না, তাই হো হা মারা আমার টেবিলে থাড়াথাড়ি অনেক শুরু হয়ে গেল হট্টগোল। আর সেই হট্টগোল, এই শান্তি শৃঙ্খলাটাকে শান্তি ফিরিয়ে আনার জন্য স্পিকার যে কোনো পদক্ষেপ নিতে পারে। প্রয়োজন হলে সদস্যকে অপসারণ করতে পারেন, তাকে কিছুক্ষণের জন্য কি দিতে পারেন, যে নাকি অপসারণ করতে পারেন, কিছুদিনের জন্য তাকে সাসপেন্ড করতে পারেন। এই যে কোনো ভাবে কিন্তু স্পিকার তার ক্ষমতা রয়েছে যে এই অশান্তিকে শান্তি ফিরিয়ে আনার জন্য যে কোনো পদক্ষেপ তিনি করতে পারেন। এই জন্য আমরা দেখতে পাই লোকসভাতে অনেক সদস্য যে সাসপেন্ড হয়ে যায়। কেন? হট্টগোল অর্থাৎ বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছিল, স্পিকার সেটা শান্তি ফিরিয়ে আনার জন্য তাকে সাসপেন্ড করে দিতে পারেন। অনেকে করে। ক্লিয়ার আছে? বুঝতে পেরেছি নিশ্চয়। নেক্সট দেখো, সভার সদস্যদের অধিকার রক্ষা। মানে এই যে ধরো এই লোকসভার যে 543 সদস্য আছে, এই প্রত্যেকের সদস্যের অধিকার আছে। এই অধিকার রক্ষা করা তার মানে কেমন? ধরো এই সদস্য অধিকার নিশ্চয় আছে, এর প্রত্যেকের দেখাশোনা দায়িত্ব কার? স্পিকারের। তারা বিনা কারণে বা কোনো হঠাৎ করে কোনো বাইরের কোনো ব্যক্তি এই সদস্যকে আক্রমণ করলো, তখন কিন্তু তার অধিকার রক্ষা করার দায়িত্ব কার? স্পিকারের। এছাড়াও যদি কোনো পুলিশ যদি এই কক্ষে এ ব্যক্তিকে বা লোকসভার সদস্যকে অ্যারেস্ট করতে গেলে কিন্তু দায়িত্ব কার? সে নিতে হবে স্পিকারের অনুমোদন। স্পিকারের অনুমোদন ছাড়া এই সদস্যকে কিন্তু গ্রেপ্তার বা অ্যারেস্ট করা যাবে না। কেন যাবে না? বলা যে আছে এর অধিকার রক্ষা করে কে? স্পিকার। এই প্রত্যেকটা সদস্যদের অধিকার রক্ষার দায়িত্ব কার? স্পিকারের। তার ফ্যামিলি, তার এরা যদি প্রত্যেকটা সদস্য হয়, তার পরিবারের কর্তাকে স্পিকার। স্পিকারের কাজ হচ্ছে নিজের উন্নতি করা নয়, তার কাজটা হলো এই সদস্যদের রক্ষা করা, যে কোনো সমস্যায় পড়লে সমাধান করে দেওয়া। নেক্সট কি বলছে? যে অর্থ বিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিল অনেক ধরনের হয়, অর্থ বিল, সাধারণ বিল, অনেক ধরনের হয়, কিন্তু অর্থ বিল, ইকোনমিক্যাল বিল, এই ইকোনমিক্যাল বিলের ক্ষমতা একমাত্র স্পিকারের চূড়ান্তই সিদ্ধান্ত। স্পিকার যদি ঘোষণা করে দেন এটা অর্থ বিল, তাহলে সেটা অর্থ বিল, সেই বিলটাতে রাষ্ট্রপতি সই করতে বাধ্য। মানে স্পিকার অর্থ বিল কিনা সে সিদ্ধান্ত কে নেন? স্পিকার। তাহলে এই অর্থ বিলটা একমাত্র পার্লামেন্টের দুটি কক্ষে প্রয়োগ করা হয় না, একমাত্র একটা কক্ষেই প্রয়োগ হয়, লোকসভায়। মনে রাখবে, এই অর্থ বিল কিন্তু একমাত্র লোকসভাতেই প্রয়োগ করা হয়, অন্য কোথাও প্রয়োগ করা হয় না। আর বাকি যে কোনো বিল তোমরা আমার ইচ্ছা, আমি রাজ্যসভা দেব না লোকসভা দেব, যে কোনো কক্ষেই প্রয়োগ করা যায়। পড়াবো যে কিভাবে বিলটা পাস হয়, সেই বিল পাসের পদ্ধতিগুলো কি আমরা পড়াবো এই পরে। ঠিক আছে? তার মানে কি জানলাম যে অর্থ বিল কক্ষের, অর্থ বিল কিনা কোন একটা বিল অর্থ বিল কিনা চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? স্পিকার নেন। তাই স্পিকার ঠিক করে দেন এই বিলটা অর্থ বিল কিনা। যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্থ বিল, তাহলে সেই বিলটা তার কাছে গ্রাহ্য হয়ে গেল এবং রাষ্ট্রপতির কাছে বিলটা গেলে আর সম্মতি নেওয়ার প্রয়োজনে অটোমেটিক্যালি স্বাক্ষর করতে বাধ্য। তাহলে বলো অর্থ বিল কিনা চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? আম্পায়ার কে? অবশ্যই স্পিকার। ঠিক আছে? এই জন্য অর্থ সংক্রান্ত বিল। দেখো, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা অত্যন্ত ভিভিআই, বিষয়টা মনে রাখবে। কেমন জিনিস? ধরো কোন একটা বিল প্রস্তাব, সেই বিল প্রস্তাব নিয়ে পার্লামেন্টের উচ্চ কক্ষ আর নিম্নকক্ষ এই দুটি কক্ষের টানাপোড়েন চলছে। তো কোন একটা বিল ধরো উচ্চ কক্ষে পাস হয়ে গেল, রাজ্যসভায় লোকসভাতে পাস হলো না। দুটি কক্ষে যদি কোনোটাই কিন্তু বিল পাস হচ্ছে না, তাহলে সমস্যা তৈরি হচ্ছে। সেই রকম সিচুয়েশন হলে বা অন্য যে কোনো সিচুয়েশন হলে রাষ্ট্রপতি তখন কি করবে? কোন একটা বিল বা প্রস্তাব বা যে কোনো আলোচনা করার জন্য পার্লামেন্টের দুটি কক্ষকে একসঙ্গেই অধিবেশন ডাকতে পারেন। বলো ডাকলো কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সেই পার্লামেন্টের দুটি কক্ষকে এক জায়গায় করে দিল। মানে কেমন সেটা? ধরো এরকম একটা পার্লামেন্ট, এই কক্ষটা উপর উচ্চ নিম্ন,
এই ভাগ করলো না, দরকার নেই ভাগ, আর দরকার নেই ভাগ, তো কি করলো, একসঙ্গে সদস্য রেখে নিল। দেখো যে পার্লামেন্টের যৌথ অধিবেশন কিন্তু ডাকলো কে, আহ্বান করলো কে, রাষ্ট্রপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে, পার্লামেন্টের যৌথ অধিবেশন মানে রাজ্যসভা আর লোকসভার এই সদস্য একসঙ্গেই মিটিং হবে, একসঙ্গে অধিবেশন হবে, আহ্বান করবেন রাষ্ট্রপতি। কিন্তু এই সভার সভা পরিচালনা করবেন, যিনি সভাপতি হবেন তিনি হচ্ছেন স্পিকার। তখন উপরাষ্ট্রপতি কিন্তু হবেন না, রাষ্ট্রপতি কিন্তু হবেন না। রাষ্ট্রপতি সভা আহ্বান করবেন, যে বলবেন হ্যাঁ অমুক দিন 2025 সালের 24শে নভেম্বর অধিবেশন করব, আমরা দুদক একসঙ্গে করব, আহ্বান করে দিলেন, ডেকে দিলেন। কিন্তু সেই কক্ষের সেই যদি একসঙ্গে মিশিয়ে অধিবেশনের সভাপতিত্ব করবেন কিন্তু স্পিকার। এটা বলছেন যৌথ অধিবেশনের সভাপতি করা স্পিকারের দায়িত্ব। সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো ভূমিকা থাকবে না। বুঝা গেছে? নেক্সট দেখো, যোগসূত্র রক্ষা কেমন জিনিসটা। ধরো এই স্পিকার আছেন লোকসভাতে, লোকসভা স্পিকার আছেন, এই যে সদস্য, এই লোকসভার যে সদস্য তাদের সঙ্গে রাষ্ট্রপতি যোগ করেন। কে করেন? স্পিকার। স্পিকারের হাত ধরেই লোকসভার সদস্য রাষ্ট্রপতির সঙ্গে কানেকশন করে দেন, যোগাযোগ করে দেন। তাই বলছেন যোগসূত্র রক্ষা। লোকসভার সদস্য সরাসরি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন না, স্পিকারের দ্বারাই কিন্তু যোগাযোগ করতে পারেন, বা প্রধানমন্ত্রী করতে পারেন, কিন্তু স্পিকার বেশিটাই কিন্তু যোগাযোগ রক্ষা করা করে দেন। তাই তাকে বলা হয় যোগসূত্র রক্ষা। বুঝা গেছে? এই দেখবা যে এই লোকসভা সদস্যদের কোনো বিল রাষ্ট্রপতি যাবে, তখন স্পিকারের অনুমোদন নিয়েই কিন্তু সেখানে যাওয়া হবে। স্পিকার অনুমোদন দিল, রাষ্ট্রপতি ওখানে গেল, যোগসূত্র রক্ষা করলো। নেক্সট দেখো তো কোরাম সংক্রান্ত। কোরাম বিষয়টা কি? ধরো লোকসভা, ক্লিয়ার? এই লোকসভার সদস্য ধরো সাপোজ হচ্ছে 100টা, সব ধরলাম সদস্য, এই 100 সদস্য। তাহলে এই 100 সদস্যের মধ্যে সবাই কি অধিবেশনে আসে? নিশ্চয় না। তার মানে এদের একদিন অধিবেশন ধরে শুরু হলো, শুরু হওয়ার পর এই প্রথম দিনের সদস্য হলো 1 জন, বা দ্বিতীয় দিনে 1 জন, বা থার্ড দিনে 1 জন। তারপরে 1 জনকে নিয়ে অধিবেশন কি চালা সম্ভব? সম্ভব নয়। সেই জন্য স্পিকার ঠিক করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, সংবিধান স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে কোন অধিবেশন চলবে কিভাবে? 10/1 10/1 সদস্য যদি উপস্থিত থাকে তবেই অধিবেশনটা চলবে, না হলে চলবে না। এই স্পিকার ঠিক দেখবেন 10/1 এসেছে কিনা। যদি 10/1 আসে তবেই অধিবেশনটা চালাতে পারমিশন দেবেন, না হলে বন্ধ করে দেবেন। এই যে 10/1 সদস্য, এটাকে বলা হচ্ছে কোরাম। তাহলে কি ধরো সদস্য 100, 10 ভাগ করলে কত হয়? 10টা করে। তার মানে এই 10 জন সদস্য যদি আসে তবে অধিবেশন চলবে, 9 জন 8 জন অধিবেশন বন্ধ করে দেবেন। এই যে 10/1 অর্থাৎ 100টার মধ্যে 10টা সদস্য, এই সদস্যকে বলা কি? কোরাম। তাহলে কোরাম পূরণ হলে অধিবেশন শুরু করবেন, আর কোরাম পূরণ না হলে অধিবেশন বন্ধ করে দেবেন। কে করবেন এটা? স্পিকার। তাহলে কোরাম নির্ণয় কে করবেন? স্পিকার করবেন। বুঝা গেছে? এই হচ্ছে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এইটুকুটাই, যে একটা সরকার থেকে চলে এলাম আমরা বিভিন্ন বিভাগ, সেই বিভাগ থেকে চলাম আইন বিভাগ, আইন বিভাগ থেকে পেলাম আইনসভা, আইনসভা থেকে কেন্দ্রীয় আইনসভা 2টো ভাগ, পার্লামেন্ট পেলাম আমরা, পার্লামেন্ট থেকে উচ্চ নিম্ন, রাজ্যসভার গঠন, লোকসভার গঠন, রাজ্যসভার পুরোটা বললাম, আর লোকসভার সভাপতি কি? স্পিকার, তার ক্ষমতা ও কার্যাবলী, আর পার্লামেন্ট কি কি কাজ করেন সেটা আলোচনা করলাম। এর পরের দিন আমরা আলোচনা করব তারপর থেকে, অর্থাৎ শাসন বিভাগ নিয়ে আলোচনা করব। আশা করছি বুঝতে পেরেছো। এই যে আলোচনা করলাম, আশা করছি প্রত্যেকের উপকৃত হয়েছে, উপকার হবে, এরকম আরো উপকৃত হবে। এই সব প্রশ্নের বাইরে উত্তর প্রশ্ন হবে না। যা বলছি তোমাদের আপার প্রাইমারিতে অত্যন্ত কার্যকরী। এখান থেকে 20 নম্বর পরীক্ষা প্রশ্ন আজকে থেকে না,
আমি যা পড়াশোনা করবো সেখান থেকে 20খানা প্রশ্ন পাবে। তারা ভাবে একটা প্রশ্ন চলে গেলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে, অনেক দূর পিছিয়ে পড়বে, কেন পয়েন্টের জন্য চাকরি হচ্ছে না। তারা ভাবে 1 নম্বর যেন বাদ না যায়। এখন থেকে ভালো করে পুঙ্খানু নিখুঁত ভাবে পড়াশোনা করতে হবে। আর তোমাদের পড়াশোনার জন্য আমরা আছি, আমাদের এলিট একাডেমি আছে, কোনো সমস্যা তো দেবে না। এখন থেকে শুরু করো আপনার পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারির মধ্যেই হবে। হাইকোর্টের অর্ডার 31শে মার্চের আগে তোমাদের পরীক্ষা নিতে বলেছে, অর্ডারের পরীক্ষা নিতে বলেছে। যার প্রমাণ থেকে তোমার সুপ্রিম কোর্ট দেখলে যে সুপ্রিম কোর্ট বলেছিল পরীক্ষা নিতেই হবে, সেই পরীক্ষা নিয়ে ফেললো। হাইকোর্টের অর্ডার 31শে মার্চের আগে পরীক্ষা নিতেই হবে। এই অর্ডারের পরিপ্রেক্ষিতে অবশ্যই পরীক্ষা হবে। তার জন্য 1 মাস নয়, এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। যা পড়াচ্ছি সেবার যাও, পড়ে যাও, পরীক্ষাতে কোনো সমস্যা থাকবে না, তোমাদের চাকরি নিশ্চিত রূপেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু রাখলাম, এরপরে আমরা আসবো। আর যেমন সর্বশেষ বলি, অবশ্যই তোমাদের এই বিষয়টা ভালো লেগে থাকে কমেন্ট জানিও কেমন লেগেছে, এবং অবশ্যই লাইক আর কমেন্টে ভুলবে না, তার সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধু বান্ধবরাও পেয়ে যায় এই সুবর্ণ সুযোগ। কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করে দাও, সবাই যেন একটু লাভবান হয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।